সম্ভবত সম্মেলন পথসভা করলেন, এখান থেকে কী বার্তা প্রদান করলেন আপামর জনসাধারণ? মুর্শিদাবাদে রঘুনাথগঞ্জে আজকে বাংলা পক্ষর প্রথম পথসভা হলো। এর আগে সুতি শামশেরগঞ্জ এলাকায় বাংলা পক্ষর কর্মসূচি তথা সভা সবই হয়েছে এবং বাংলার এই এলাকার যে জ্বলন্ত সমস্যা, প্রাত্যহিক সমস্যা, যে লাখ লাখ মানুষ গৃহহীন হচ্ছে, উপাসনাস্থলহীন হচ্ছে, ইতিহাসহীন হচ্ছে, ভিটেহীন হয়ে যাচ্ছে, যে গঙ্গা পদ্মা ভাঙনের কারণে তার একটা স্থায়ী সমাধান, তার বৈজ্ঞানিক সমাধান এবং এর জন্য যে যে কারণগুলি দায়ী সেগুলিকে স্পষ্টভাবে নির্দিষ্ট করে সেই তালার সেই চাবি খোঁজার জন্য যে লড়াইয়ের রূপরেখা সেটা আমরা দিতে এসেছি এবং সেই লড়াই আমরা নেতৃত্ব দিতে এসেছি মানে আমি কলকাতা থেকে এসেছি, কিন্তু নেতৃত্ব দেবে মুর্শিদাবাদের বাংলা পক্ষ সংগঠন। এই যে আমাদের গঙ্গা ভাঙন, এর সবচেয়ে বড় মানব সৃষ্ট কারণ হলো এই ফারাক্কার বাঁধ এবং তার ফলে যে বিভিন্ন এলাকা ধ্বংস হয়ে গেছে, বিভিন্ন মানুষ বিস্থাপিত হয়েছে, বিভিন্ন মানুষ জমি দিয়ে ক্ষতিপূরণ পাননি, এই পূর্ণ বিষয়টি রয়েছে। আবার একই সঙ্গে আমরা দেখছি যে কেন্দ্রীয় সরকার যারা কিনা সংবিধান অনুযায়ী আন্তঃরাজ্য নদী, অর্থাৎ যে নদীগুলি দুই রাজ্যের মধ্যে, এক রাজ্যও আছে আরেক রাজ্যও আছে, যেরকম গঙ্গা নদী, তার জন্য তারা একদম দায়ী। তারা বাংলা থেকে টাকা লুট করে কর হিসেবে, কিন্তু তারা এই নমামি গঙ্গে, গঙ্গা অ্যাকশন প্ল্যান ইত্যাদি নানা রকম তাদের গালভরা স্কিম আছে, সেখানে স্পষ্টত বাংলা ও বাঙালির সঙ্গে বঞ্চনা বলবো না, লুট করে। যেরকম আমি উদাহরণ হিসেবে বলছি, বিহারে গঙ্গা রয়েছে 440 কিলোমিটার আর পশ্চিমবঙ্গে গঙ্গা রয়েছে 520-525 কিলোমিটার। তাহলে পশ্চিমবঙ্গের বিহারের থেকে অন্তত 15-20% বেশি টাকা পাওয়ার কথা শুধু দৈর্ঘ্য মাপলে। আমি এখানে ফারাক্কার ফলে যে গঙ্গা ভাঙন এই সবগুলো বাদ দিয়ে দিচ্ছি, ওটা আরও বেশি হওয়ার কথা তাহলে। অথচ আমরা দেখছি বিহার পায় পশ্চিমবঙ্গের 3 গুণ। তার মানে এখানে সেই ফান্ডসই দেওয়া হচ্ছে না, যার ফলে বিজ্ঞানসম্মত অত্যাধুনিক পরিকাঠামো দিয়ে গঙ্গা ভাঙন রোধের যে সমাধান করা দরকার সেটা সম্ভব। এবং সেটা সম্ভব। যে রাষ্ট্র মঙ্গল গ্রহে যান পাঠাচ্ছে, চাঁদে যান পাঠাচ্ছে, তারা গঙ্গা ভাঙন রোধ করতে পারছে না। যে নদী ভাঙন কিনা সারা বিশ্বে রোধ নানা জায়গায় করে ফেলতে পেরেছে, তার মানে সমস্যাটা প্রযুক্তির নয়, সমস্যাটা হচ্ছে আমাদেরকে তারা মানুষ মনে করে না। এই পশ্চিমবঙ্গের বাঙালি, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাঙালিকে তারা মানুষ মনে করে না, তাদের এলাকা ধসে যাক, পচে যাক, আর এমনিতেও আজকাল বাংলাদেশি বলে খেদাচ্ছে। ফলে এইটা হলো ঘটনা। আমরা স্পষ্টত সেই টাকার ন্যায্য আমাদের যে অংশীদারিত্ব সেটা চাই। 2, আমরা এনটিপিসিতে যে বাঙালি বিদ্বেষী একটি ব্যবস্থা তৈরি হয়ে গেছে, আমরা সেখানে বাঙালিদের কাজ চাই। এবং তৃতীয়ত আমরা রাজ্য সরকারের দ্বারা চাই যে ভূমিপুত্র সংরক্ষণ অবিলম্ব করতে হবে। তার কারণ পশ্চিমবঙ্গে কাজ হবে, এতগুলো বাইরের লোক আসবে, আর আমাদের মুর্শিদাবাদ, মালদার, নদিয়ার ছেলেপুলে তারা বাইরে যাবে, লাঠিজাটা খাবে, কুকড়ে কুকড়ে থাকবে। এই সিস্টেম, ঘর জ্বালানি পর ভোলানি, এই সিস্টেম আমরা পশ্চিমবঙ্গ সরকারকেও করতে দেবো। শাসক দলের নেতারা কিন্তু এখনো পর্যন্ত কেন্দ্র সরকারের কাছ থেকে কোনো অর্থ আদায় করে নিয়ে আসতে পারেনি, অথচ এখানে বেশিরভাগই যারা এমএলএ এমপি রয়েছেন সবই মুসলিম অধ্যুষিত, এবং এটা যেহেতু 65% মুসলিম অধ্যুষিত মুর্শিদাবাদ, সেক্ষেত্রে কি বলবেন এদের কার্যকলাপ নিয়ে কি বলবেন? এখানে স্পষ্টত বিষয়টা হচ্ছে বাঙালিকে নিয়ে। 100 দিনের কাজ তো আর হিন্দু মুসলিমদেরকে আটকায়নি, হিন্দুরও আটকেছে, মুসলমানেরও আটকেছে। এই বাড়ির যে প্রকল্প ওটা হিন্দু মুসলিমদেরকে আটকেছে। এই যে গঙ্গার যে সুতি শামশেরগঞ্জে, ওদের বাড়ি, ওখানে তো মন্দিরও ভাঙা পড়ছে, শ্মশানও ভাঙা পড়ছে, মসজিদও ভাঙা পড়ছে, ঠিক আছে? এটা একটা দিক। দ্বিতীয় আরেকখানা দিক হচ্ছে যে এই এলাকাগুলো যে ঐক্যবদ্ধভাবে ভয়েস তুলবে। ধরুন দক্ষিণ মালদা, সেটা কিছুটা সুতি এই জায়গাটা কভার করে লোকসভা, তার পাশে যে সে গুজরাট, সে কী বুঝবে?
মুর্শিদাবাদের জেলার একখানা ম্যাপ এইভাবে রাখলে না এইভাবে রাখলে সে বুঝতে পারবে না ঠিক রাখা হয়েছে না ভুল রাখা হয়েছে। যাই হোক, এই ভয়ঙ্কর সমস্যাগুলি রয়েছে, কিন্তু একই সঙ্গে এটা বুঝতে হবে, এটা যদি খুব বুঝদার লোক ভালো করে বুঝিয়ে জোরে চিল্লিয়ে আন্দোলন করতো তাতেও দিত না, কারণ তারা বাঙালিকে ঘেন্না করে। ও তৃণমূল করা বাঙালিকেও ঘেন্না করে, ঠিক আছে, তৃণমূল করা হিন্দু বাঙালিকে ঘেন্না করে, তৃণমূল করা মুসলমান বাঙালিকে ঘেন্না করে। ওরা আসলে বিজেপি করা হিন্দু বাঙালিকেও ঘেন্না করে, ওটা মুখে বলে না কারণ এখন কাজে লাগছে বলে, ওগুলোকেও মানুষ মনে করে না। আপনি কি মনে করেন এই গঙ্গা ভাঙন এলাকায় সব বিজেপিতে ভোট পড়ে না? পড়ে, তাতে কি এলো গেল, মানুষ মনে করে না। কিন্তু মোদি তো বলে কি সামনেবার জন্ম নিলে আমি বাংলা থেকে জন্ম নিব, এরকম বলতেও শুনেছি আমরা। যেখানে যায় সেখানেই এসব বলে। বলছি এই মুহূর্তে তো আমি আশা, অন্তত আমি ঠাকুর কাছে প্রার্থনা করব, ও তো নানা জায়গায় বলে কোথায় কোথায় জন্মাবে, বাংলায় জন্মটা যেন একটু মানে নানা জায়গায় জন্মগুলো হয়ে যেন তারপরে বাংলায় জন্মটা হয়। কারণ ততদিনে বাংলা পক্ষর নেতৃত্বে বাঙালি জাতি বাংলার মাটিতে পুঁজি বাজার চাকরি জমি টেন্ডার অটো লাইন টোটো লাইন খনি বন্দর গঙ্গা নদী সব কিছুর অধিকার এমনভাবে বাঙালি বুঝে নেবে, মোদির জন্মে কোনো লাভ হবে না, আমাদের ক্ষতি করতে পারবে না। এই মুহূর্তে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। একটা দল বলছে যে রাজ্য সরকার নাম বলুন, নাম বলুন না, টিএমসি কিন্তু জানাচ্ছে না কেন্দ্র সরকারকে, বলেই এইরকম সিচুয়েশন তৈরি হয়েছে। কি বলবেন? হতে পারে জানাচ্ছে না, জানালেও কিছু হতো। একটা কথা বুঝে নিন ভাই, বাঙালিদের তারা ঘেন্না করে, ঠিক আছে। আর দ্বিতীয় কথা, যে জিনিসটি তাদের এখতিয়ারে, আন্তঃরাজ্য নদী তাদের এখতিয়ারে, এনটিপিসি ফারাক্কা তার ব্যারেজ তার যে ডাউনস্ট্রিম এই জিনিসগুলো তাদের এখতিয়ারে, বিএসএফ সেখানে টহল দেয়, তাদের ওয়াটার বোট আছে, তা কে কি জানাচ্ছে না? এটা মানেটা কি? এটা কি আমরা মানে কি আমরা 1720 সালের কথা বলছি যে তুমি ওখানে গিয়ে দেখে এসছো সাক্ষী আছো জানাচ্ছে না? এটা মানে কথাগুলো মানেটা কি? তৃণমূল বা কংগ্রেস, এখানে কংগ্রেসেরও এমপি আছে, তৃণমূলেরও এমপি আছে, এরা জোরে জোরে চিল্লানোটা জরুরি, কারণ তারা বাংলার জনপ্রতিনিধি, কিন্তু চিল্লিয়ে হবে। এই হিন্দি সাম্রাজ্যবাদী কেন্দ্রীয় সরকার বাঙালি জাতিকেই আসলে ধ্বংস করতে চায়, তার একখানা মঞ্চ হচ্ছে এই জায়গাটা। এরকম আরও অনেক মঞ্চ আছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে। এই সামগ্রিক লড়াইয়ের বিষয়টা আমরা যদি বুঝতে পারি তবে কিন্তু দিল্লি ভয় পায়, দিল্লি বাঙালিকে ভয় পায় আসলে। আজকের পথসভার পরে কি কোনো পদক্ষেপ আছে? অবশ্যই আমাদের 20 তারিখ থেকে পরপর কর্মসূচি শুরু হয়েছে, এটা তো শুরু হলো, এটা তো সবে শুরু হলো। এতদিন নানা দল করেছে, ঠিক আছে, আমরা কোনো দল নই ভোটে, আমাদের তো বাঘছাপ পতাকা, কিন্তু আমাদের ইভিএম বা কাগজে গিয়ে বাঘ চিহ্ন দেখতে পাবেন না, ঠিক আছে। আমাদের দুটো ভোটের মাঝখানে যে 1,500 মতো দিন আছে, ওই 1,500 দিন দেখতে পাবেন এবার থেকে। এবং আরেকটা কথা, আমরা এই লড়াইটা কিন্তু বহু মাত্রিকভাবে লড়ব। হ্যাঁ, এখানে দেখবেন মিছিল হবে, এখানে দেখবেন সভা হবে, আবার দেখবেন যে রাষ্ট্রসংঘের কোনো একখানে এজেন্সিতে একখানে চিঠি চলে গেছে, নানা রকমভাবে হবে, ঠিক আছে, নানা দিক থেকে হবে, দেখা যাক। সীমান্তে বাঙালিদের ওপর অত্যাচার করছে বিএসএফরা, বিশেষ করে জঙ্গিপুর এবং মুর্শিদাবাদের লাগোয়া, এই বিষয় নিয়ে কি বলবেন? মাসুম বলে একটি সংগঠন আছে, মানবাধিকার সুরক্ষা মঞ্চ, আপনারা যদি তাদের ওয়েবসাইটে যান তাহলে আপনারা দেখতে পাবেন যে প্রায় প্রতি মাসে একাধিক এই পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের বর্ডারটি জুড়ে নানা বাঙালি নিগৃহীত হয়। এবং এই যে বাঙালিদের কথা বলছি তারা ভারতীয় নাগরিক, ভেরি ইন্টারেস্টিং, ঠিক আছে, ভারতীয় নাগরিক বাঙালি। তাহলে ভারতীয় নাগরিক বাঙালির ওপর যদি এই অত্যাচার হচ্ছে এবং একাধিক কেসে এই বিষয়টি ঘটেছে, ঠিক আছে, এর প্রথম কথা যেটা আমরা বলতে চাই, যেটার ইন্টারনাল তদন্ত হলে হবে না। ফার্স্ট, এটা পুলিশ সিস্টেমে তদন্ত হতে হবে, কারণ আমি দোষী, আমি তদন্ত করছি, এটা হতে পারে না, প্রথম। আর দ্বিতীয় কথা, পুলিশকে বুঝতে হবে যে বর্ডার সিকিউরিটি তার কাজ না, কিন্তু বর্ডারের এপারে ল অ্যান্ড অর্ডারটা তার কাজ। কোনো ফোর্স যেন একটা ফোর্সকে ভয় না পায়, খুব স্পষ্ট কথা। সমন্বয় করে কেউ বর্ডারে
অনুপ্রবেশ, চোরাচালান ইত্যাদি এগুলো আটকাবে। আর এই বর্ডারের এপারে, ঠিক আছে, যেই হোক, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, বিএসএফ, পুলিশ যদি কোনো অন্যায় করে তাকে কিন্তু ভারতের আইন ব্যবস্থার মাধ্যমেই তার সমাধান হতে হবে। এবং আরেকটা কথা বলবো, এবিপি, রিপাবলিক এসব চ্যানেল ফ্যানেল নিয়ে ঘুরে পড়ে, ঠিক আছে, তারা একটু যাক এগুলো এরিয়াগুলোতে, তেলের খরচা আমরা দিব। তা যদি খুব অসুবিধা হয়ে থাকে, তেলের খরচার যদি অসুবিধা থাকে, বাংলা পক্ষ থেকে তেলের খরচা স্পন্সর করা হবে। বাড়ি থেকে বেরোতে তারা ভয় করছে, প্রধান পর্যন্ত আসছে, তারপরে বিএসএফদের লাঠি খেতে হচ্ছে, তাদেরকে মার খেতে হচ্ছে, নিজের বাড়ি ওঠান। এই ঘটনা গলিগুলো কুচবিহার থেকে হিঙ্গলগঞ্জ পুরোটা পাওয়া যায়। স্পষ্টত আমরা বিএসএফকে স্পেসিফিক্যালি একটা কথা বলতে পারি, বিএসএফের নিয়োগকে কেন্দ্র করে, যে গত কয়েক বছরে বিএসএফের যে পশ্চিমবঙ্গে যে নিয়োগ হয়, সেখানে যারা রিক্রুটেড হয় এসএসসি জিডি নামক এক পরীক্ষার মাধ্যমে, স্টাফ সিলেকশন কমিশন জেনারেল ডিউটি, রাইফেলম্যান। তো এতে পশ্চিমবঙ্গের বেশ ভালো সংখ্যক সিট থাকে প্রতি বছর। কেন পশ্চিমবঙ্গে ভালো সংখ্যক সিট থাকে? কারণ পশ্চিমবঙ্গে অনেকগুলি বর্ডার ডিস্ট্রিক্ট আছে, এবং বর্ডার ডিস্ট্রিক্ট কোটা, বিডিকিউ বলে একটা ব্যাপার হয়, বর্ডার ডিস্ট্রিক্ট কোটা আছে বিশেষ। বর্ডার ডিস্ট্রিক্ট কোটা কেন আছে? বর্ডার ডিস্ট্রিক্ট কোটা আছে সেই জন্য যে বিএসএফের কাছে যেন পর্যাপ্ত সংখ্যক এমন লোক থাকে যারা ভারতীয় নাগরিক কিন্তু সীমান্তবর্তী এলাকায় থাকে, যাতে কিনা ওই লোকাল এরিয়ার যে জ্ঞান, যে ভূপ্রকৃতি, মানুষের ভাষা, চালচলন, কি হয় কি না হয়, এটার তার আইডিয়া অনেক ভালো থাকে। আমার প্রশ্ন হচ্ছে, এক্ষুনি বর্ডারে যান, তারা কোথায়? আমি আপনাকে বলছি তারা কোথাও নেই কেন, তাদের আপনি দেখতে পান না কেন? তার কারণটা হচ্ছে যে গত বেশ কয়েক বছর ধরে বাংলা পক্ষ, এটা কলকাতা হাইকোর্টে এই জিনিস রায় হয়ে বেরিয়ে গেছে, সিআরপিএফের ডিজি থেকেও পর্যন্ত বেরিয়েছে, যে এই যে পশ্চিমবঙ্গের যে কোটা, এটার জন্য একটা ডোমিসাইল সার্টিফিকেট দিতে হয়, এবং আমাদের পশ্চিমবঙ্গের এই ডোমিসাইলের কাগজ দেওয়ার সিস্টেম এতটা ঢিলাঢালা এবং জালি, ঠিক আছে, যে ইউপি, বিহারের ক্রিমিনালরা গত কয়েক বছরে প্রতি বছর 60% বেশি সিট এই করে নিয়ে গেছে। তার মানে এটা রিক্রুটেডও হয়ে গেছে। ওই রোজগার মেলা ফেলা করে হাসি মুখে ফটো ফটো দিয়েছে না ভোটের আগে, আগের বার, এই বড় সংখ্যক এইসব। বাংলা পক্ষ যেটা এটা যখন পুশ করেছে, তখন এদের অনেককে সার্ভিস থেকে টার্মিনেট করা হয়েছে, কিন্তু টার্মিনেট ঠিক হয়নি। কি বলেছে? ওই দেশভাইকে বলেছে তুই ভাগ যা। এদের এগেনস্টে তো পুলিশ অ্যাকশন হবার দরকার, এদের জেলে দেওয়া দরকার, যাতে কিনা আগামী যারা আছে তারা ভয় পায় যে ভারতের সীমান্ত সুরক্ষা নিয়ে কোনো চিনিমিনি নয়। আমাদের সীমান্তে যদি জাল কাগজ বানিয়ে টাকা দিয়ে চাকরি পাওয়ার লোকজন যদি সীমান্ত সুরক্ষা হয়, তো সেখানে তো সীমান্তে যাগুলো এই অত্যাচারই হবে, আর এই মানব পাচার, ফেন্সিডিল পাচার, এই পাচার ওই পাচার, এইসবই হবে। আমরা তো সেটা চাই না, কারণ ভারতের সীমান্ত সুরক্ষা এবং ভারতের রাষ্ট্রের আভ্যন্তরীণ সুরক্ষার থেকে তো গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে না। এবং সেটা তো আমরা কিছু কাগজ জালি করা হচ্ছে, যাতে কিনা জিম্মি করে রাখা যায়। আপনি যাকে ভয় পাবেন, আপনি তাকে জিম্মি করে রাখতে পারেন। আমরা বাংলা পক্ষ তরফ থেকে বলতে চাই, আমি ঘটি পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালি, কেউ ঘটি পশ্চিমবঙ্গের মুসলমান বাঙালি, আর ওপার থেকে আসা হিন্দু বাঙালি। এই 3 ক্যাটেগরি একটা নাম যদি বাদ পড়ে, ঠিক আছে, যা হবে সেটা গান্ধীবাদী প্রক্রিয়া হবে না, সুভাষবাদী প্রক্রিয়া। আমি একটি প্রশ্ন করতে চাই শুধু, আপনি যেহেতু কলকাতা থেকে এসেছেন, বাংলার ভূমিপুত্র, কিন্তু আমরা দেখি আপনি যেমন বলছেন কি চ্যানেলের কথা বলছেন, গদি মিডিয়া বলেন আর হলুদ চ্যানেলগুলো বলেন, আমাদের এই গ্রামের বিপর্যয়গুলো দেখায় না। তার সঙ্গে সঙ্গে কলকাতাতে যদি বন্যা হয়, তাহলে দেখা যায় ফিরাদ হাকিম থেকে নিয়ে মমতা ব্যানার্জি পর্যন্ত জলে নেমে যায়, কিন্তু আমাদের এখানে এতদিন থেকে পদ্মা ভাঙন চলছে, একবারও কিন্তু দেখা করতেও আসেনি। আমাদের এটা ক্ষোভ আছে। এই যে কলকাতায়
যে ঘটনাটা ঘটলো, 11 জন মারা গেছে কিন্তু, অবশ্যই অর্থাৎ ছোট ঘটনা হয়নি। আমার কথা হচ্ছে যে কলকাতায় যে দেখতে যদি নামে মুখ্যমন্ত্রী, 100% তার নামার কথা। তিনি যেরকম চলে গেছেন ওখানে, সেটা যাওয়ার কথা, আবার এখানেও তো আসার কথা। সবই তো বাংলা, ঠিক আছে। আরেকটা কথা একই সঙ্গে বলতে চাই, বাংলার রাজধানী কলকাতা, এই যে কলকাতায় হচ্ছে কিন্তু আমার এখানে নেই, এই ভাবনাটার উৎস কখন হয় বলুন তো? যখন কলকাতায় আপনার কোনো অংশীদারিত্ব থাকে না, তখন কলকাতা মনে হয় অন্যের জায়গা। কলকাতায় যদি মুর্শিদাবাদের লোকেদের একখানা হোল্ড থাকতো, তখন কিন্তু এটাকে মনে হতো না। কখন শুনতেন, আরে ওর ভাই আর ওখানে জল ঢুকে গেছে, তাই তো? বাংলা পক্ষ সেই লড়াইটা লড়ছে, যার ফলে কলকাতার মধ্যে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার বাঙালির অংশীদারিত্ব থাকে। আজকে সেই অংশীদারিত্ব ইউপি, বিহার, রাজস্থানের, যে কারণে কলকাতার মেয়রও বিহারের লোক। থ্যাংক ইউ সো মাচ।